হাসপাতাল নামটা আমাদের সবার কাছে অতি পরিচিত। জীবনে কেউ হাসপাতালে যায়নি এমন কাউকে খুঁজে পাওয়া অসম্ভব। আমাদের সুস্থতা এবং জীবনের তাগিদে আমরা হাসপাতাল এবং ডাক্তারদের শরণাপন্ন হই। তবে আপনারা কি জানেন যে নানানভাবে হাসপাতাল এবং ডাক্তাররা আমাদের ঠকিয়ে যাচ্ছে, লুটে নিচ্ছে আমাদের কষ্টে অর্জিত টাকা পয়সা? জানা থাকলে কোনো সমস্যা নেই। আপনাদের জানানো এবং সচেতনতার জন্য ভারত এবং বাংলাদেশের মেডিকেল সেক্টরের অন্ধকার দিকটা তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তাই আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের জীবনে আমরা সবসময় সুস্থ থাকি তা কিন্তু নয়। নানা কারণে আমরা অসুস্থ হয়ে পড়ি এবং অসুস্থতার চিকিৎসা করাতে আমাদের বিভিন্ন রকম হাসপাতালে যেতে হয় এবং বিভিন্ন রকম ডাক্তার দেখাতে হয় এবং বিভিন্ন চেক আপও করাতে হয়। সেই দিক থেকে ডাক্তাররা আমাদের প্রাণ বাঁচায় বলে ধরে নেওয়া হয়, কিন্তু ডাক্তাররা যে শুধু আমাদের প্রাণ বাঁচায় তা কিন্তু নয়। কিছু ক্ষেত্রে কিছু ডাক্তার আমাদের প্রাণ বাঁচানোর পরিবর্তে আমাদের টাকা পয়সা হাতিয়ে নেয়। যেহেতু হাসপাতালে যাওয়া একটি খুবই স্বাভাবিক ব্যাপার, তাই অনেকেই আমরা এ বিষয় সম্পর্কে অবগত যে নানাভাবে নানা চতুরতার মাধ্যমে এই চক্র আমাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। কিন্তু এমন কিছু ক্ষেত্র রয়েছে যেখানে আপনি একটু বুঝতে পারবেন না কিভাবে আপনার টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। মেডিকেল সেক্টরে টাকা হাতিয়ে নেওয়ার এই বদভ্যাস ভারত এবং বাংলাদেশে ব্যাপকভাবে লক্ষণীয়। এ যেন এই দুই দেশের নিত্যদিনের ঘটনা। ধরুন আপনার কোমরে প্রচুর ব্যথা, 2 থেকে 3 দিন পেইন কিলার সেবন করার পরেও আপনার ব্যথা কমেনি, তো স্বাভাবিকভাবেই আপনি একটি বড় হাসপাতালে গিয়ে একটি ভালো ডাক্তারকে দেখাবেন। আপনি আপনার সমস্যার কথা ডাক্তারকে জানাবেন এবং হয়তো ডাক্তারকে জিজ্ঞেস করবেন যে আপনার কোনো বড় সমস্যা হয়েছে কিনা। উনি আপনাকে কি করবে? উনি আপনাকে হয়তো বলবেন যে এখন তেমন কিছু বলা যাচ্ছে না এবং আপনাকে কতগুলো টেস্ট ধরিয়ে দেবে, যেমনটা সাধারণত করে ওরা, এবং বলবে এই টেস্টগুলোর রেজাল্ট আসা না পর্যন্ত তিনি কিছুই বলতে পারবেন না। তারপর আপনি ওই হাসপাতাল কিংবা কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে অনেকগুলো টাকা খরচ করে নানা ধরনের টেস্ট করে আনবেন। দেখা যাবে টেস্টে কোনো কিছুই ধরা পড়েনি এবং ডাক্তার সেগুলো দেখার পর আপনাকে কিছু ওষুধ দিয়ে দিবে, যেগুলো খেলে আপনি 2 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন। ব্যাপারটা আসলে কিছুই না। ডাক্তার যদি চাইতেন তাহলে তিনি আপনার উপর কিছু সামান্য পরীক্ষা করে এই সমস্যা জানতে পারতেন এবং খুব দ্রুতই আপনাকে ওষুধের সমাধান দিতে পারতেন। কিন্তু তিনি কেন এমন করলেন? অবশ্যই ব্যাপারটা ভাবার বিষয়। তার কারণ হচ্ছে, যখন আপনি এই টেস্টগুলো করান, টেস্টগুলো নেওয়ার পূর্বে আপনাদের কাছ থেকে ওই ডাক্তারের নাম জেনে নেওয়া হয় এবং মাস শেষে ওই ডাক্তার আপনাকে ওনাদের কাছে পাঠানোর জন্য জনপ্রতি টাকা হিসাব করে একটি বিশাল অ্যামাউন্টের টাকা ডাক্তাররা পায়। তাই শুধু শুধু আপনার দরকার না থাকা সত্ত্বেও অনেক ডাক্তারই আপনাকে নানান টেস্ট দিয়ে সেগুলো করতে বলে। অবশ্য সব ডাক্তার এরকম নয় এবং কিছু টেস্ট আছে যেগুলো আসলে রোগ নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োজনীয়। বাংলাদেশ এবং ভারতে 1980 থেকে 1990 সালের দিকে ডাক্তাররা এরকম ছিল না, কারণ তখন প্রযুক্তির এত অগ্রগতি হয়নি। তখনকার ডাক্তাররা নিজে নিজেই পরীক্ষা করে রোগীদের সমস্যা বের করত এবং তার সমাধানও দিয়ে দিত। কিন্তু বর্তমান সময়ে ডাক্তাররা রোগীর কোনো পরীক্ষা না করেই তাদেরকে টেস্ট রেকমেন্ড করে এবং মাস শেষে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার থেকে তাদেরকে রেফার করার জন্য মোটা অঙ্কের টাকা দেওয়া হয়। কিন্তু এর ক্ষেত্রেও আরো বড় সমস্যা আছে। ভারত এবং বাংলাদেশের বেশিরভাগ ডায়াগনস্টিক সেন্টার এবং ল্যাব যথাযথ মানের নয়। সেখানে হাইজিন প্রবলেম সহ টেস্ট স্যাম্পল হারিয়ে ফেলা কিংবা অন্য স্যাম্পলের সাথে মিশিয়ে ফেলার ঘটনাও ঘটেছে। যেহেতু ডাক্তাররা টেস্ট রিপোর্ট ছাড়া কোনো কাজই করে না বর্তমানে, যদি ডায়াগনস্টিক সেন্টার ভুলে আপনার ইউরিন টেস্টের পরিবর্তে অন্য একজনের ইউরিন টেস্ট করে ফেলে এবং আপনার HIV পজিটিভ আসে, তাহলে ডাক্তাররা কিন্তু রোগীর ওপর নিজেরা কোনো পরীক্ষা না করে ওই রেজাল্টের ভিত্তিতে রোগীর চিকিৎসা করানোর শুরু করে দেবে। এতটাই নিচে নেমে গেছে ভারত এবং বাংলাদেশের হাসপাতাল ব্যবস্থা। তবে হ্যাঁ, এটা সত্য যে সব ডাক্তাররা এরকম করে না, তবে বেশিরভাগ ডাক্তাররাই বর্তমানে এই প্রথাই অবলম্বন করছে। এই টেস্ট দিয়ে টাকা লুট করার ঘটনা ভারত বাংলাদেশে অনেকদিন ধরে চলে আসছে এবং আমরা টাকার বিনিময়ে যথাযথ চিকিৎসা পাচ্ছি না, বরং টেস্টে কোনো ভুল আসলে আমরা উল্টো চিকিৎসা পাচ্ছি। হাসপাতাল এবং ডাক্তার যে আমাদের শুধু টেস্ট দিয়ে লুটে নিচ্ছে তা নয়, তারা আমাদের অ্যাম্বুলেন্সে এবং মিথ্যা চিকিৎসার কথা বলেও লুটে নিচ্ছে অনেক টাকা। বাংলাদেশে অনেক হাসপাতালে এমন চিত্র দেখা গেছে যে অ্যাম্বুলেন্সকে টাকা না দেওয়ার জন্য রোগীকে হাসপাতালে নেওয়াই হয়নি, কিংবা সরকারি হাসপাতালের আয়াকে বিনামূল্যে ব্যবহার করা দেওয়া হুইল চেয়ারের জন্য টাকা না দেওয়ায় রোগীকে কোনো হুইল চেয়ার প্রদান করা হয়নি। বাংলাদেশ এবং ভারতের রোগীর এবং তার পরিবারের পকেট ফাঁকা করার একটি মাধ্যম হচ্ছে আইসিইউ। কোনো রোগীকে যদি একবার আইসিইউতে প্রবেশ করানো যায়, রোগীর অবস্থার উন্নতি হোক বা না হোক,
হোক, রোগীর জন্য অক্সিজেন ব্যবহার করা হোক বা না হোক, 1 সপ্তাহ পর আইসিইউ থেকে বের হওয়ার পর আপনাকে ধরিয়ে দেওয়া হবে লাখ টাকার বিল। অনেক পরিবারই এই বিল দিতে দিতে প্রায় নিঃস্ব হয়ে গিয়েছে। ভারতে এমন ঘটনাও ঘটেছে যে রোগী মারা যাবার পর তাকে হাসপাতালে অপারেশনের কথা বলে ঢোকানো হয়েছে, কিন্তু অপারেশন না করেই কিছুক্ষণ পর রোগী মৃত ঘোষণা করে অপারেশনের টাকা চাওয়া হয়েছে। এরকম অনেক কাজ আছে যার সাথে হাসপাতাল এবং ডাক্তাররা জড়িত। চলছে অহরহ, এবং এসব কাজ রোগীর কোনো উপকারেই আসে না, বরং রোগীকে আরো নিঃস্ব করে ছাড়ে। আপনারা যদি কেউ হাসপাতালে অনেকক্ষণ বসে থাকেন তাহলে আপনারা দেখতে পাবেন কিছু কোটটাই পরা লোক হাতে ব্যাগ নিয়ে ডাক্তারের সাথে দেখা করতে আসে। ডাক্তাররা কোনো রোগীকে সময় দিতে না পারলেও ওনাদের সাথে দেখা করার সময় তাদের ঠিকই থাকে, কারণ ওনারা হচ্ছে এমআর অর্থাৎ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তারা বিভিন্ন বড় বড় ওষুধ কোম্পানি থেকে আসে। তাদের কাজই হচ্ছে নানা ধরনের ডাক্তারকে তাদের কোম্পানির ওষুধ রেফার করার জন্য আগ্রহী করে তোলা। আপনি হয়তো জানেন না, তবে বাংলাদেশ একই ওষুধ কোম্পানি ভেদে নানা নামে পাওয়া যায়। যেই ওষুধ কোনো ছোট কোম্পানি 10 টাকা দিয়ে বিক্রি করে, সেই একই ওষুধ দেশে বড় বড় কোম্পানি ভিন্ন ভিন্ন দামে 30 থেকে 50 টাকায়ও বিক্রি করে। এখন জনগণ যদি জানে তাহলে তো স্বাভাবিকভাবেই তারা কম দামি ওষুধটাই কিনবে। এতে তো বড় কোম্পানির অনেক লস হয়ে যাবে। তাই তারা বিভিন্ন ডাক্তারের কাছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদেরকে পাঠায়, এবং কোনো ডাক্তার ওই কোম্পানির ওষুধ রোগীকে প্রেসক্রাইব করলে ওই কোম্পানি মাস কিংবা বছর শেষে টাকা কিংবা উপহার পাঠায়। যেমন ধরুন, গাড়ি কিংবা বাড়ি রেফার করার ঘটনা শুধু বড় হাসপাতালেই নয়, ছোট ছোট হাসপাতালেও ঘটে। কোনো ছোট ডাক্তার যদি রোগীকে কোনো বড় ডাক্তারের কাছে পাঠায়, তাহলে বড় ডাক্তার ওই ছোট ডাক্তারকে রোগী পাঠানোর জন্য কিছু টাকা দেয়। কিংবা কোনো ফার্মেসি অথবা ওষুধের দোকানে সামান্য চিকিৎসার জন্য গেলে তারা ওষুধ না দিয়ে বলে যে আপনার হয়তো বড় কোনো সমস্যা হয়েছে, তাই আপনার অমুক হাসপাতালে অমুক বড় ডাক্তারকে দেখানো উচিত। এই বলে তারা নানা রোগীকে বড় বড় ডাক্তারের কাছে পাঠায়, এবং ডাক্তাররা রোগী পাঠানোর জন্য ওই ডিসপেন্সারি বা ওষুধের দোকানদারকে মাস শেষে জনপ্রতি টাকা দেয়। আরো একটি ব্যবসা হচ্ছে, যখন একটি নতুন হাসপাতাল খোলা হয় তখন হাসপাতালের কর্তৃপক্ষ নানা লোক নিয়োগ করে, যাদের কাজই হচ্ছে গ্রামাঞ্চল কিংবা তার পার্শ্ববর্তী এলাকায় গিয়ে ওই হাসপাতাল সম্পর্কে ভালো কিছু কথা বলা, অথবা একটি এলাকায় বিনামূল্যে চিকিৎসার কথা বলে সামান্য চিকিৎসা দিয়ে রোগীকে ওই হাসপাতালে গিয়ে বাকি চিকিৎসা নিতে বলে। বাংলাদেশে এরকম ঘটনা অহরহ ঘটছে। আমাদের অজান্তেই আমরা নানাভাবে প্রভাবিত হয়ে ডাক্তারদের পেছনে অনেক টাকা খরচ করে ফেলি। ভারতে একজন অস্ট্রেলিয়ান ডাক্তার দীর্ঘ 38 বছর সেবাদান করার পর যখন তিনি অস্ট্রেলিয়ায় ফিরে আসেন, তখন তিনি তার একটি প্রতিবেদনে তুলে ধরেন যে ভারতীয় মেডিকেল সেক্টরে চলে ঘুষ এবং রেফারিং এর মাধ্যমে, এবং যতদিন পর্যন্ত এই সিস্টেম চালু থাকবে ততদিন পর্যন্ত ভারতের মেডিকেল সেক্টরের উন্নতি হবে না। এবং দুঃখজনক হলেও এটা সত্যি যে বাংলাদেশ 3 দিন ওই একই পথে এগোচ্ছে। আমরা অসুস্থ হলে আমাদের একমাত্র ভরসা হচ্ছে ডাক্তাররা। তারা প্রচুর পরিশ্রম করে আমাদের চিকিৎসা করে, এবং আমাদের জীবন বাঁচানোর জন্যই তারা অর্থ পায়। এটাই আমরা ভাবি, এটাই তো স্বাভাবিক। মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য জীবন জীবিকার জন্যই কাজ করে। এই কথাটা সব পেশার জন্যই সত্য। অর্থ উপার্জন করতে হবে না এ কথা আমরা কেউই বলিনি, কিন্তু অন্যের দুর্বলতার সুযোগ নিয়ে তার কাছ থেকে অর্থ ছিনিয়ে নেওয়া খুবই জঘন্য ব্যাপার। আর এই কাজটি করছে অন্য কোনো পেশার লোক নয়, বরং আমাদের দেশের মেডিকেল সেক্টর গুলো। কেউ বা করছে অতিরিক্ত অর্থ উপার্জন করার জন্য, আবার কেউ বা করছে নিজেদের চাকরি বাঁচানোর জন্য। প্রত্যেক হাসপাতালের একজন ডাক্তারকে নিয়োগ দেওয়ার পেছনে অনেক রিকোয়ারমেন্ট থাকে, এবং প্রতিটি ডাক্তারের বলে দেওয়া থাকে যে মাসে সর্বনিম্ন কতজন রোগী হাসপাতালে বসে দেখতে হবে। রোগীর সংখ্যা কম হলে হাসপাতালের বোর্ড সেই ডাক্তারকে হাসপাতাল থেকে বাদ দিয়ে দেয়, এবং যে কোনো ডাক্তারকে নিয়োগ দেওয়ার পূর্বে দেখা হয় সে কি পরিমাণ রোগী একটি হাসপাতালে নিয়ে আসতে পারবে। সবকিছুই হয়ে গেছে একটি ব্যবসার মতো। সেবা খাত তার বাইরে নয়। এই পৃথিবীটা যেন বর্তমানে টাকার উপর চলে, তাই তো সবাই শুধু টাকার পেছনেই দৌড়চ্ছে। টাকার পেছনে দৌড়ানো খারাপ ব্যাপার নয়, কিন্তু মানুষকে ঠকিয়ে মানুষকে সেবার কথা বলে তার কাছ থেকে লুটে নেওয়া খুব জঘন্য একটা ব্যাপার। যতদিন পর্যন্ত বাংলাদেশ এবং ভারতের মেডিকেল সেক্টর থেকে সেবার চেয়ে টাকা বড় এই মন মানসিকতা দূর না হবে, ততদিন পর্যন্ত দেশের মানুষ কোনোদিনই হাসপাতাল থেকে প্রকৃত সেবা পাবে না। তাই আমাদের সকলেরই উচিত এসব বিষয়ে মুখ বন্ধ করে না রেখে বিষয়গুলো তুলে ধরা, এবং সেবা খাতের টাকার সিস্টেমকে রুখে দিয়ে সেবা খাতকে প্রকৃত সেবা খাতে পরিণত করা। যারা এই সিস্টেমের ভুক্তভোগী তারাই তাদের সন্তানকে এই সিস্টেমে যাওয়ার জন্য আগ্রহী করে। এই সিস্টেমকে রুখে ফেলার জন্য শুধু সিস্টেমকে নয়,
আমাদের এই সমাজকেই গোড়া থেকে বদলাতে হবে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও এই অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপারে সচেতন করে দিন, যেন তারাও এই চক্করে না পড়ে যায়। আর পিনিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিকপার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনী, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।